তাহলে আমাদের এই এসআইআর সংযুক্ত করে এসআইআর নাম করে এখন আমাদের সেই ভোটার লিস্টে আমাদের নাম হলো। যাদের ভোটে সংসদ এমপি এমএলএ তৈরি হয়ে দেশের সরকার গঠন হয়েছে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গঠন হয়েছে, তাদেরকে বলা হচ্ছে অবৈধ। পরিবারে একজোট হয়ে চললে যে কোনো বিপদের মোকাবিলা করা যায়, কিন্তু ভাঙন দেখা দিলে তা আর সম্ভব নয়। ছোটবেলায় আমরা সকলেই একটি গল্প শুনেছিলাম। একতার বার্তা দিতে গল্পে বলা হয়েছে, একটি লাঠিকে যত তাড়াতাড়ি ভাঙা সহজ, কিন্তু 10টি লাঠিকে একসঙ্গে ভাঙা ততটাই কঠিন। কেন বলছি এ কথা? কারণ আছে। একটু ধৈর্য ধরে এই প্রতিবেদন শুনলেই বুঝতে পারবেন কি বলতে চাইছি আপনাদের আবারও আজ নিয়ে যাব বনগাঁর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে, যেখানে আশা আশঙ্কায় প্রতিটি মানুষের চোখে মুখে স্পষ্ট। আবারও কি দেশ ছাড়া হতে হবে মতুয়াদের? এসআইয়ের আবহে এই প্রশ্নই চেপে বসেছে মনে। তাই ঠাকুরনগরে মতুয়া কার্ড ও হিন্দুত্বের শংসাপত্র নেওয়ার ভিড় বাড়ছে প্রতিদিনই। তেমনি এবার দাবি পূরণে আমরণ অনশনে মতুয়াদের একাংশ। তাই ঠাকুরবাড়িতে গেলে বোঝা যায় যে অন্য আন্দোলনের পটভূমি তৈরি হচ্ছে এই বাড়িতে। আমরা অনশন করতে অনশন এনআরসি 2003 সালে এনআরসি আইন এবং বর্তমান এসআরআই, এই এসআরআই সরলীকরণের দাবিতে এসআরআই সরলীকরণ করুক এবং এনআরসি নিঃশর্তভাবে আমাদের নাগরিক করতে, এই দাবিতে অতীত দিনে আমি আরো 3 বার অনশন করেছি, এবারে আবার আরম্ভ করে করবো। এসআইআর যদি নাম বাদ যায় কি করবেন? এসআইআর নাম যদি বাদ যায় আমাদের, আমরা বৃহত্তর আন্দোলনটা দেখা যাক 28শে ডিসেম্বর পর্যন্ত দেখি। এর মধ্যে বাদ গেলে এর মধ্যে প্রকাশ হয়ে যাবে। তারপর আমরা 28শে ডিসেম্বর কলকাতা আবার ব্যাপক সমাবেশ হবে এবং প্রয়োজনে আমরা দিল্লিতেও যাব। আমরা এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মমতা ঠাকুরের, আমরা এই মতুয়া মহাসংঘ এবং আমাদের মতুয়া মহাসংঘই অরিজিনাল। হ্যাঁ, কাজেই আমরা এসেছি তখন দেশ ভাগ হলো দ্বিতীয় ভিত্তিতে, সেই সময় থেকেই আমরা এই দেশে আসাচ্ছি। আমরা কেউ পরে এসেছি, কেউ আগে এসেছি। তাহলে আজকে আমাদের সেই নাগরিকত্ব নিয়ে আমাদের কেন নাগরিক ফর্ম ফিল আপ করতে হবে, সিএতে অ্যাপ্লাই করতে হবে? আমাদের তো অলরেডি ভোট আছে। তাহলে আমাদের এই এসআইআর সংযুক্ত করে এসআইআর নাম করে এখন আমাদের সেই ভোটার লিস্টে আমাদের নাম হলো। এ প্রধানত এই কারণেই আমাদের আমরণ। কারণ আমরা 2010 সালেও এই আন্দোলনের 2003 সালের নাগরিকত্ব কালাজ্ঞানের বিরুদ্ধে আমরা ধর্মতলা, এই বড়মা বীণামণি দেবীর নেতৃত্বে আমরা ধর্মতলা স্তব্ধ করি। আবার আমরা এই অনশনের মাধ্যমে আমাদের দাবি পূরণ হবে, আর না হলে পরে আবার আমরা এই 2025 সালে 25শে ডিসেম্বর আবার আমরা নাগরিকত্ব নিয়ে কলকাতা আবার ঠাকুরবাড়িতে প্রতিটি কোণায় রাজনৈতিক মতপার্থক্য স্পষ্ট। রাজনৈতিকভাবে আড়াআড়ি অবস্থান এই বাড়ির সদস্যদের। শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অন্যদিকে তার দাদা সুব্রত ঠাকুর গাইঘাটার বিজেপি বিধায়ক। অন্যদিকে এই বাড়িতে আবার রয়েছে তৃণমূল শিবিরের অন্যতম প্রতিনিধি মমতা বালা ঠাকুর, তিনি আবার শাসক দলের রাজ্যসভার সাংসদ। অতএব মতুয়াদের দাবি পূরণের লড়াই এক হলেও পথ আলাদা। এরই মাঝে আবার সম্প্রতি 2 ভাই শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে বিবাদের আভাস মিলেছে। তৃতীয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কমিটি গঠন করেছেন শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর। সেই সংগঠনের প্রধান সেবায়েত শান্তনু ও সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ও ছবিরানী ঠাকুর। নতুন এই কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অসীম সরকার, বিধায়ক অশোক কীর্তনিয়া সহ বিজেপির অন্যান্য নেতারা। সুব্রত ঠাকুরের সাফ দাবি, প্রয়োজন হয়েছে তাই তৈরি হয়েছে তৃতীয় সংগঠন। যদিও তার দাবি, শান্তনু ঠাকুরের সঙ্গে তার কোনো মতবিরোধ নেই। মতুয়া মহাসংঘ 3টে ভাগে ভাগ হয়েছে। প্রথমেই দেখাবো শান্তনু ঠাকুর, ছবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এই ঠাকুর বাড়িতে বর্তমানে আছে 4 জন জনপ্রতিনিধি বিজেপি ও তৃণমূলের। শান্তনু ঠাকুর লোকসভার বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। আর এই বাড়িতেই আছে মমতা বালা ঠাকুর, যিনি
তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এর পাশাপাশি শান্তনুর দাদা সুব্রত ঠাকুর, তিনি গাইঘাটার বিজেপির বিধায়ক। অন্যদিকে মমতা বালা ঠাকুরের মেয়ে, তিনি বাগদার বিধায়ক হয়েছেন উপনির্বাচনে জিতে। সব মিলিয়ে এই সংখ্যাটা নাকি আরো বাড়াতে চায়। আমি দেখাবো নতুন একটি সংগঠন হয়েছে, যে সংগঠন সুব্রত ঠাকুরের নামে, তার নামও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আর এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উপদেষ্টা মণ্ডলীতে যার নাম জলজল করছে, তিনি এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সুব্রত ঠাকুর আর শান্তনু ঠাকুরের মধ্যে বিজেপির অন্দরে একটা লড়াই শুরু হয়েছে, এমনটা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সব মিলিয়ে এসআইআর কে কেন্দ্র করে এই মতুয়া ঠাকুর বাড়ি যে ভর কেন্দ্র হয়ে উঠেছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ। একদিকে শান্তনু সুব্রত ঠাকুররা, তারা এখানে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএ জন্য যে সমস্ত নাগরিকরা বাংলাদেশ থেকে এসছেন, তাদের জন্য নাগরিকত্ব দেওয়ার যে আবেদনপত্র, নেওয়ার যে আবেদনপত্র, সেই আবেদনপত্রে সহায়তা কেন্দ্র খুলেছে। এখানেই সেই সহায়তা কেন্দ্র এবং মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর সিএ সহায়তা কেন্দ্র। এখানে বলা হচ্ছে, এখানে ভারত সরকারের আইন অনুসারে নাগরিকত্বের আবেদন করা হয়। গদি ঘর অর্থাৎ এই যে ভবন, এই ভবনের নাম দেওয়া হয়েছে গদি ঘর। এখানেই সহায়তা কেন্দ্র আছে। এখান থেকে ভিতরে সদস্যরা আছেন, তারা সিএ যে আবেদন, সেই আবেদন করছেন। গত 2 মাস ধরে চলছে এই ক্যাম্প, কিন্তু বর্তমানে এসআইআর চালু হতেই এই ক্যাম্পে ভিড় বেড়েছে। বিভিন্ন জায়গা থেকে আসছেন মানুষ, যারা মতুয়া সম্প্রদায়ের। শুধুমাত্র যে তারা আসছেন এমনটা নয়, যারা মতুয়া নয় তারাও সদস্যপদ নিচ্ছেন। মতুয়া শংসাপত্র, হিন্দু শংসাপত্র, এই নাগরিকত্ব পেতে যে আবেদন, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2 নথি তারা সংগ্রহ করছে। রাসমেলা উপলক্ষে ঠাকুর বাড়িতে ভিড় জমেছে, মতুয়ারা এসছেন। তার মধ্যেও একসাথে দুটো কাজ সারছেন। এখানে বিভিন্ন জায়গায় শান্তনু ঠাকুরের তরফ থেকে ক্যাম্প বসানো হয়েছে। অর্থাৎ আমি যে কথা বলছিলাম, একদিকে শান্তনু ঠাকুর, অন্যদিকে মমতা বালা ঠাকুর, অন্যদিকে সুব্রত ঠাকুর। মতুয়া ঠাকুর বাড়িতে এই 3 ব্যক্তিকে কেন্দ্র করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংগঠন তৈরি হয়েছে। এবং এই 3 ব্যক্তির নেতৃত্বে যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, এই সংগঠন 3টি, তাদের লক্ষ্য বিশ্লেষকরা বলছেন, এই পশ্চিমবঙ্গের যে 21টি বিধানসভা নির্বাচন আছে, যেখানে মতুয়া ভোটই ঠিক করে দেয় কে জিতবে কে হারবে, আর সেই লক্ষ্যকে কেন্দ্র করে সেই লক্ষ্যে পৌঁছাতে ঠাকুরবাড়ি থেকে আরো সদস্য লোকসভা বিধানসভায় যাতে যায়, তার চেষ্টা, তার উদ্যোগ শুরু হয়েছে। এই এসআইআর কে কেন্দ্র করে, সিএ কে কেন্দ্র করে এখানে যে উদ্যোগ, সেই উদ্যোগ দেখেই, অর্থাৎ যেটা ছিল না পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের মতো যে ভোট ব্যাংক, অর্থাৎ অন্য জায়গায় আমরা অন্য রাজ্যে যেটা দেখি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না। যেটা 2011 পরবর্তী সময়ে ক্রমশ বৃদ্ধি হয়েছে, আর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তা যেন আরো ফুটেছে, প্রকাশ্যে এসেছে। এখন দেখার যে মতুয়া, এই যে 21টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটের সংখ্যাধিক্য, যারা এই নীতি নির্ধারণ করেন কে জিতবে, যাদের ভোটে নির্ধারিত হয় কে জিতবে আর কে হারবে, তাদের গ্রিপে এই 21টি বিধানসভার মধ্যে কয়টি বিধানসভা থাকে। সুব্রত ঠাকুর মুখে যাই বলুন না কেন, মনে যে অশান্তির মেঘ জমেছে তার ঠাড়ে ঠোড়ে কিছুটা হলেও বেশ বোঝা যাচ্ছে। অন্তত শান্তনু ঠাকুরের মন্তব্যে তার আভাস মিলেছে। তৃতীয় সংগঠন নিয়ে তিনি যে বিরক্ত তার চোখে মুখে স্পষ্ট। আমি জানি না সুব্রত ঠাকুর যাবে কিনা। সুব্রত ঠাকুর আলাদা করে কমিটি করেছে, সে যাবে কেন ওখানে?
স্বাভাবিক প্রশ্ন। সাধারণ সুব্রত ঠাকুরের কমিটির উপদেষ্টা মন্ত্রীতে দেখা গেল একাধিক বিধায়ক বিজেপি বিধায়ক এবং শুভেন্দু অধিকারীরা রয়েছে। আমরা বিজেপির মতুয়া মহাসংঘ করতে চাই না, আমরা টিএমসির মতুয়া মহাসংঘ করতে চাই না, আমরা অন্য কোনো রাজনৈতিক দলেরও মতুয়া মহাসংঘ করতে চাই। মতুয়া মহাসংঘ স্বতন্ত্র, সেই স্বতন্ত্রতায় মতুয়া মহাসংঘ চলবে। কে কী করেছে এটা নিয়ে আমার কোনো জবাব নেই। আমার এ নিয়ে কোনো জবাবই নেই, কে কী করলো না করলো। কে কার রাজনীতি করবে সে তার ব্যক্তিগত ব্যাপার না। দুই ভাইয়ের সম্পর্কের মধ্যে যখন ফাটল ধরেছে তখন এসআইয়ের আবহে আমরণ অনশনের ডাক দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া সংঘের ব্যানারে বুধবার থেকে শুরু হয়েছে অনশন। মমতা বালা ঠাকুরের মতে এসআইয়ের আবহে ভোটার তালিকা থেকে ভোটাররা বাদ গেলে সব থেকে বেশি বিপদে পড়বে এই মতুয়ারা। তাই যতদিন না মতুয়াদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত অনশন চলবে। সেই মতোই বুধবার থেকে ঠাকুরবাড়িতে তৈরি হয়েছে অনশন মঞ্চ। যদিও অনশনের দিন দেখা যায়নি মমতা বালা ঠাকুরকে। অল ইন্ডিয়া মতুয়া সংঘের সদস্যরাই অনশনে বসেন। নাগরিকত্ব পেতে গেলে দিতে হবে বাংলাদেশের যে কোনো একটি নথি, যে নথি প্রমাণ করবে আবেদনকারী একজন বাংলাদেশি। উল্টো দিকে এসআইআর এ নাম রাখতে গেলে অর্থাৎ ভোটাধিকার পেতে গেলে বলা হচ্ছে 2002 সালে তালিকায় নাম থাকতে হবে, নতুবা পুরনো নথি দিতে হবে। তার জন্য 11টি নথি চাওয়া হয়েছে, সেগুলো এই 2002-এর তালিকায় নাম না থাকা বহু ভোটারের নেই। সমস্যাটা দুই দিক থেকে এমন, আর সে কারণে লক্ষ লক্ষ ভোটার বিভ্রান্ত হচ্ছেন, দিশেহারা হচ্ছেন, ছুটছেন কাগজ জোগাড়ে। কোথায় পাবেন, কে দেবে সেই নথি, সবকিছুটাই কিন্তু এখন এরকম একটা পরিস্থিতিতে। এরই মধ্যে এই মতুয়া ঠাকুর বাড়িতে আমরণ অনশন মঞ্চ তৈরি হয়েছে। মমতা বালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদের নেতৃত্বে। অন্যদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় নাগরিকত্ব পাওয়ার যে আবেদন করবেন নাগরিকরা, তার সহায়তা কেন্দ্র করেছে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর। সব মিলিয়ে বিজেপি এবং তৃণমূলের ভর কেন্দ্র হয়েছে মমতা বালা ঠাকুর, শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরকে কেন্দ্র করে। এই ঠাকুর বাড়িতে ঘুরে ঘুরে এরকম ছবি আমরা দেখলাম এবং সেখানে অসংখ্য মানুষ এখানে আসছেন। ঠাকুর বাড়ি থেকে সত্যজিৎ চক্রবর্তী। আমাদের একটাই দাবি, যে জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা বিভিন্ন বাধা অতিক্রম করে ভারতবর্ষে এসেছে। তাদের ভোটার কার্ড, আধার কার্ড অনেক কাঠখড়ি পুড়িয়ে করেছে। এসআইআর নামে যে চক্রান্ত করে কাট অফ ডেট দিয়ে 2002 যে মানুষগুলোকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তারই প্রতিবাদে আমাদের এই আমরণ অনশন। যাদের ভোটে সংসদ, এমপি, এমএলএ তৈরি হয়ে দেশের সরকার গঠন হয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গঠন হয়েছে, তাদেরকে বলা হচ্ছে অবৈধ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বর্তমান কেন্দ্র সরকার যে 24 সালের 31শে ডিসেম্বর কাট অফ ডেট করেছে, আমাদের আশা 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এই 3 দেশ থেকে এসেছে, যারা সেই দেশের সংখ্যালঘু, যাদের ভোটার কার্ড আছে সেখান থেকে নাম না কাটা, এবং যাদের এখনও ভোটে নাম ওঠেনি তারা যদি উদ্বাস্তু দরদি হয়ে থাকে, শরণার্থী দরদি হয়ে থাকে। শরণার্থী শব্দের অর্থ কী? যে শরণাপন্ন হওয়া, সে মানুষগুলোও শরণাপন্ন হয়েছে। তাদের যদি তারা ভালোবাসত তাহলে তাদেরকে এই বিভিন্ন রকম শর্ত না দিয়ে, কাট অফ না ডেট না দেখে তাদেরকে সিটিজেনশিপ প্রদান করত এবং এই এসআইআরের মাধ্যমে চক্রান্ত ষড়যন্ত্র সক্রিয় করে এটা কি তার প্রমাণ? মানে মারা, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাবা মা থাকতে তার শ্রাদ্ধ মানে ভালো করে সেবা শুশ্রূষা করছে না, মারা যাওয়ার পরে গলদা চিংড়ি, পাবদা মাছ, চিতল মাছ 10 গ্রাম গোটা করে খাওয়ানো,
এ তো সেই কুপুত্র এগুলো, যাদের ভোটার লিস্টে নাম আছে সেই নাম কেটে আবার নতুন করে নাম দিচ্ছে। যাদের নাম আছে তারা যদি বুঝতো, উদ্বাস্তু দরদি হতো, আরে রোহিঙ্গা কজন এসছে বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে কজন এসছে, যারা এখানকার নাগরিক ভোটার হয়েছে, যাদের ভোটে সরকার ও নির্বাচিত হয়ে পার্লামেন্টে বসে ক্ষমতায় গেছে, তাদেরকে বলছো অবৈধ। কত বড় অকৃতজ্ঞ সরকার। মতুয়ারা নিজেদের দাবি পূরণে ভরসা রাখে ঠাকুরবাড়ির ওপর, কিন্তু ঠাকুরবাড়ির রাজনৈতিক মতভেদ আর পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের কারণে কোথাও দাবি পূরণের লড়াইয়ে বাধা পড়বে না তো? যে লড়াইটা জোটবদ্ধ হয়ে লড়ার কথা ছিল তাতে মতপার্থক্য দেখা দেয়, তাহলে মতুয়াদের সুবিধা অসুবিধা নিয়ে ভাবার সময় থাকবে তো? অনেকেই আবার বলছেন রাজনৈতিক আখের গোছাতে গিয়ে মতুয়াদের অধিকারের লড়াই যেন লক্ষ্যভ্রষ্ট না হয়।